আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তৃতীয় দিনে লক্ষাধিক করোনার টিকাদান, ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহের পাশাপাশি বাড়ছে ভোগান্তির অভিযোগ। চলতি মাসে আসছে জাতিসংঘের টিকার প্রথম কিস্তি। মামলা হামলা হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার দেশ জুড়ে বিক্ষোভ ঘোষণা বিএনপির। দলটির আন্দোলনের সক্ষমতা বুঝে গেছে জনগণ, মন্তব্য কাদেরের। বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া চলবে, আশ্বাস মিয়ানমারের সেনাপ্রধানের। দেশটিতে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ। বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধে রিটের শুনানি কাল। নির্দেশনা চাওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রতিবেদন সরানোর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে তৃতীয় দিনের মতো চলছে করোনা টিকাদান কার্যক্রম। ভয়ভীতি কাটিয়ে প্রতিদিনই বাড়ছে রেজিস্ট্রেশন ও টিকা নেওয়া মানুষের সংখ্যা। আজ টিকা নিয়েছেন 1,01,082 জন। এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান জানিয়েছেন, এই মাসের শেষ দিকে জাতিসংঘের কোভ্যাক্স প্রকল্পের আওতায় বিনামূল্যে টিকার প্রথম চালান আসবে ঢাকায়। অক্সফোর্ডের ফর্মুলায় তৈরি অ্যাস্ট্রাজেনেকার ওই 1,31,000 ডোজ টিকা আসবে যুক্তরাজ্য থেকে। শুরুতে যাদের মধ্যে ভ্যাকসিন ভীতি ছিল, ক্রমেই তারাও আগ্রহী হয়ে উঠছেন টিকা নিতে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে 3 দিনে টিকা নেয়ার সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত 8টি বুথে এখানে টিকা দেয়া হয়। আমাদের এই ব্যবস্থাপনার মধ্যে কিন্তু প্রথম দিন আমরা যে টিকা দিয়েছিলাম 560 জন, তারপরে কালকে 898 জন, আজকে আমরা 1200 ছাড়িয়ে যাব। এতে বোঝাচ্ছে মানুষের যে ভয় ছিল, ভয় কেটে গেছে, মানুষের উৎসাহ বেড়েছে। এই হাসপাতালে টিকা নেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান। সকলে ভ্যাকসিন নেন, এটা আপনার এবং আপনার পরিবারের জন্য সমাজের জন্য প্রয়োজন। আমি দেখেন 87 বছর বয়সে তো শেষ হয়ে গেছে, আমি নিচ্ছি। টিকা দেয়া হচ্ছে রাজধানীর আরও বেশ কটি হাসপাতালে। মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারেও টিকা কার্যক্রম চলছে। এদিকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্র পরিদর্শনে যান স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান। পরে তিনি সাংবাদিকদের বলেন, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্সের কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে বাংলাদেশ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রায় 1,31,000 ডোজ ভ্যাকসিন পাবে। চলতি মাসের শেষের দিকে ওই ভ্যাকসিন দেশে আসবে বলেও জানান তিনি। তো আপনারা জানেন যে 20% পপুলেশনের হারে আমরা পাবো। এই মাসে আমরা 1 লক্ষ প্রায় 1,50,000 মতো আসবে এই মাসের শেষের দিকে। এটা অ্যাস্ট্রাজেনেকা, কারণ কোভ্যাক্স যেটা দিচ্ছে সেটাও কিন্তু এদের বেশিরভাগই তারা সারা দুনিয়াতে যে আবিষ্কার করছে অক্সফোর্ডের ফর্মুলাতে অ্যাস্ট্রাজেনেকা। দেশে ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না উল্লেখ করে সবাইকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান সচিব। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ভ্যাকসিন নিতে জনসাধারণের মধ্যে আগ্রহ বাড়লেও একই সাথে বাড়ছে প্রত্যাশীদের ভোগান্তির অভিযোগও। সার্ভার সমস্যা, শৃঙ্খলা ভঙ্গ এবং পর্যাপ্ত বুথ না থাকার অভিযোগ করেন অনেকে। অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মামুন আবদুল্লাহর রিপোর্ট। মঙ্গলবার করোনা টিকা প্রদানের তৃতীয় দিন সকাল 10টা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রের চিত্র এটি। টিকা ভীতি উপেক্ষা করে যারা কেন্দ্রে রেজিস্ট্রেশন করতে এসেছেন তারা পড়েছেন বিপাকে। শৃঙ্খলা ভঙ্গ এবং সময় ক্ষেপণের অভিযোগ টিকা প্রত্যাশীদের। দিন মজুরির কাজ থুয়ে আমরা এখানে আসছি রেজিস্ট্রেশন করার জন্য। অতএব এখানে যদি সিরিয়ালটা মেনটেন করা হতো তাহলে আর আমাদের এই ভোগান্তিটা হতো না। জাম হয়ে গেছে, এখন আর প্রিন্ট নিচ্ছে না। পরে ওই ভদ্রলোক ওখানে একজন উনি আগে রিস্টার্টিং করে ওইটার লোড যেটা আছে সেগুলি বের করো, তারপর বের করছে, এখন আবার চালু হয়ে গেছে। আর একটা বুথ হলে ভালো হতো, রেজিস্ট্রেশন বুথ। অভিযোগ স্বীকার করেন কর্তৃপক্ষ, বলেন যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক অসুবিধার সৃষ্টি হয়েছে। ইনস্ট্রুমেন্টের ব্যাপার সার্বিক হতেই মেকানিক্যাল প্রবলেম হতেই পারে, আর সিরিয়াল মেনটেনের ব্যাপারে আমরা যে এখন ব্যবস্থা নিচ্ছি। দীর্ঘদিন আগে রেজিস্ট্রেশন করেও মোবাইলে ফিরতি খুদে বার্তা না পাওয়ার অভিযোগ অনেকের। তবে কেন্দ্রে রেজিস্ট্রেশনের কপি নিয়ে আসলেই সমাধান দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। 1 তারিখে করছি, আজকে 9 তারিখ, অথচ কালকে করছে, আজকে এসে ভ্যাকসিন দিচ্ছে। ভোটার আইডি নিয়ে গেলে হবে, আসলাম ওই বুথ থেকে এই বুথে, ওই বুথ থেকে এই বুথে, খালি দৌড়াদৌড়ি শুরু। একদিন 2 দিন সময় লাগতে পারে, বাট SMS পাবে। SMS পাওয়ার পরে ওইখানে বুথ এবং কোন বুথে কোন কেন্দ্রে দিবে সেটা উল্লেখ করা থাকবে। SMS না আসলেও সমস্যা নাই,
এটার ভিতর সব আইডি টাইডি ন্যাশনাল আইডি সব উল্লেখ করা আছে, আমরা শুধু সাইন না ওদেরকে দিয়ে দিচ্ছি, একটা কপি আমরা রেখে দিচ্ছি। সময় বাড়ার সাথে সাথে টিকা নিতে আগ্রহ বাড়বে জনসাধারণের, তাই বুথ সংখ্যা বাড়ানো এবং হাসপাতালগুলোকে যথাযথ প্রস্তুতির পরামর্শ সাধারণ টিকা প্রত্যাশীদের। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। আতঙ্ক আর ভয়ভীতি জয় করে মানুষের মাঝে করোনার টিকা গ্রহণে ব্যাপক সাড়া পড়েছে। গত 2 দিনে টিকা গ্রহণের পর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না দেখা দেয়ায় বিভিন্ন হাসপাতালে দেখা গেছে টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। ময়মনসিংহের টিকা নিতে জনগণের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। তৃতীয় দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রতিটি বুথে ছিল টিকা প্রত্যাশীদের ভিড়। জেলা সিভিল সার্জন ডাক্তার ABM মশিউল আলম জানান, প্রথম দিনে 853 জন ও দ্বিতীয় দিনে 1189 জন নিবন্ধনকারী টিকা নিয়েছেন। গোপালগঞ্জে গত 2 দিনে টিকা দেওয়ার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় জেলায় টিকা গ্রহণে মানুষের আগ্রহ বেড়েছে। সকাল থেকে গোপালগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতাল সহ জেলার পুলিশ হাসপাতাল, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে টিকা দেওয়া হয়। মৌলভীবাজারেও টিকা নিতে উৎসাহ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। সিভিল সার্জন ডাক্তার চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান, তৃতীয় দিনে মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত শুধু সদর হাসপাতালের 8টি বুথে 880 জনকে টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে টিকা দিয়েছেন 2620 জন। রাজশাহী বাগমারা উপজেলায় মঙ্গলবার করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করে টিকা নেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, গত 2 দিনে 1255 জন টিকা নিয়েছেন। করোনা টিকাদান কর্মসূচি সফল করতে জয়পুরহাটে সকালে জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ওয়াজেদ আলী করোনা টিকা নিয়েছেন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল সহ জেলার 9টি কেন্দ্রে আগের 2 দিনের চেয়ে তৃতীয় দিনে কেন্দ্রগুলোতে বেড়েছে টিকা গ্রহণকারীর সংখ্যা। স্বাস্থ্য বিভাগ জানায়, কুড়িগ্রামে করোনা ভ্যাকসিন নিয়েছেন 704 জন। খাগড়াছড়িতে মঙ্গলবার মোট 471 জনকে টিকা দেওয়ার কথা জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গত 2 দিনে জেলায় মোট 1044 জনকে টিকা দেওয়া হয় বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মিটন চাকমা। এদিকে নোয়াখালীতে জেলা প্রশাসন আয়োজন করেছে 3 দিন ব্যাপী করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন মেলা। শিল্পকলা একাডেমি মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান। তিনি জানান, জেলায় মোট 52,400 ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। নাটোরে এ পর্যন্ত 1757 জন টিকা নিয়েছেন। আজকে মানুষ আরো অনেক খুব শান্তির সাথে এখানে ভ্যাকসিন নিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আমি কোভিড-19 ফার্স্ট ডোজ টিকা নিয়ে আমি খুব আনন্দিত এবং এই টিকা নেওয়ার কারণে আমার শারীরিক কোনো প্রবলেম হয়নি। তবে এ পর্যন্ত টিকা নেননি বড় দুদলের কোনো নেতা। প্রধানমন্ত্রীর নীতিমালায় সম্মুখ যোদ্ধাদের অগ্রাধিকার দেয়ায় টিকা নিচ্ছেন না বলে দাবি আওয়ামী লীগ নেতাদের। অন্যদিকে বিএনপি নেতারা জানান, হতদরিদ্ররা টিকা নেয়ার পরে বিএনপি নেতাকর্মীরা টিকা নেবেন। এই করোনা ভাইরাসের টিকা আগে জনগণ পাবে, আগে সাধারণ মানুষ পাবে, সম্মুখ যোদ্ধা হিসেবে যারা কাজ করছে তারা পাবে। দেশের সাধারণ মানুষ যাদের চিকিৎসা করার ক্ষমতা নাই তারা আগে এটা পাক। টিকা নিয়ে কোনো অপপ্রচার চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসন। সুচরিতা সূচি, বাংলাভিশন নিউজ ডেস্ক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলীয় নেতাকর্মীদের নামে মামলা হামলা গ্রেফতারের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি, জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বলেন, আল জাজিরা টিভিতে দেশ ও দেশের স্পর্শকাতর প্রতিষ্ঠান সম্পর্কে প্রচারিত রিপোর্ট নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিলেও এ বিষয়ে সরকার সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে ক্ষোভ জানানো হয়েছে বলেও জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের তথ্য সংগ্রহ মৌলিক অধিকার পরিপন্থী। মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে জরুরি অবস্থা জারির তীব্র নিন্দা জানান নজরুল ইসলাম খান। পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশের ইতিহাস বলে যে জনগণের ক্ষোভ বিক্ষোভ কখন বিস্ফোরিত হবে, কখন গণ আন্দোলন হবে, এই ব্যাপারে আজ পর্যন্ত কখনো কেউ প্রেডিক্ট করতে পারে নাই, এখনও পারা মুশকিল। তবে এই সরকারের দুর্নীতি, অনাচার, অপশাসনে মানুষ ক্ষুব্ধ। কাজেই আমরা বিশ্বাস করি আর কি যে
মহান মুক্তিযুদ্ধে যে গণতন্ত্র আমরা অর্জন করেছিলাম সেই গণতন্ত্র আবার আমরা পুনরুদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতেই 12 বছর চলে গেল, কিন্তু আন্দোলন আর হলো না। বিএনপি নেতারা কি চান তা তারা নিজেরাও জানেন না। তিনি প্রশ্ন করেন, বিএনপির আন্দোলন কবে? সাভারে ঢাকা আরিচা মহাসড়কের সালেপুরে দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি কথা বলেন। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা না ফিরলে কোনো উন্নয়ন কাজেই লাভ হবে না। মহাসড়কগুলোতে সৌন্দর্য রক্ষায় অনতিবিলম্বে ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কর্মসূচি ঘোষণা দিয়ে বিএনপি নেতারা এখন বলছেন সংগঠন গুছিয়ে তারপর আন্দোলনে নামবেন। এর মাধ্যমে জনগণ এখন বুঝে গেছে বিএনপির আন্দোলনের সক্ষমতা কতটুকু। তৃণমূলের কর্মীরাও হতাশ, গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সীমাবদ্ধ। তিনি বলেন, বেগম জিয়া বা তারেক রহমানের কাছে নয়, বিএনপি নেতার উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া। আসলে তারা কি চায় নিজেরাও জানে না। আন্দোলনে লক্ষ্য নির্ধারণেই তাদের 12 বছর শেষ হয়ে গেছে। আন্দোলন আসলে তারা কোন বছর করবে কেউ জানে না। বিএনপি সেনা শাসনের মধ্যেই বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং। সেই সাথে বিক্ষোভ দমাতে রাজধানী সহ কয়েকটি শহরে কারফিউ জারির ঘোষণাও দেন তিনি। তবে সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে চতুর্থ দিনের মতো মঙ্গলবারও রাজপথে নেমেছে লাখো জনতা। আন্দোলন থামাতে ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। এতে আহত হয় 4 জন আর গ্রেফতার করা হয় অন্তত 27 জনকে। এদিকে জান্তা সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার রাতে মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন MRTV-তে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং। এ সময় তিনি সেনা অভ্যুত্থান ও নেত্রী অং সান সুচি সহ নেতাদের আটকের পক্ষে সাফাই গেয়ে বলেন, গেল নভেম্বরের নির্বাচনে ভোট কারচুপি করে নিরঙ্কুশ জয় পেয়েছিল NLD। 20 মিনিটের এ বক্তব্যে দেশটিতে নতুন নির্বাচন দিয়ে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস দেন তিনি। তবে কবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে তা জানাননি তিনি। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন সেনাপ্রধান। দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বাংলাদেশে থাকা বাস্তুচ্যুত নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চালিয়ে যাবে মিয়ানমারের সেনা সরকার। রোহিঙ্গাদের পুনর্বাসনের কাজ খুব দ্রুতই শুরু হবে বলে আশা করা হচ্ছে। এদিকে 1 বছরের জরুরি অবস্থার মধ্যেই এবার রাজধানী নেপিদো ও অন্যতম শহর ইয়াঙ্গুনে কারফিউ জারির ঘোষণা দিলেন সেনাপ্রধান লাইং। রাত 8টা থেকে ভোর 4টা পর্যন্ত এই কারফিউ বহাল থাকবে বলে জানানো হয়। নিষিদ্ধ ঘোষণা করেন সব ধরনের মিছিল ও সমাবেশ। তবে সেনাবাহিনীর সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে নেত্রী অং সান সুচি সহ বন্দী নেতাদের মুক্তি ও সেনাশাসন অপসারণের দাবিতে মঙ্গলবার সকাল থেকে রাজপথে নেমেছে সাধারণ জনগণ। চতুর্থ দিনের এই বিক্ষোভেও যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। এদিকে মিয়ানমারের সেনা শাসকের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। তৌফিক লাহি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে রোহিঙ্গা গণহত্যায় জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে গাম্বিয়ার সাথে কাজ করছে মালদ্বীপ। আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ। আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে মানব সম্পদ এবং দুদেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে 2টি সমঝোতা স্মারক সই হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। মানব সম্পদ সমঝোতার আলোকে বাংলাদেশ মালদ্বীপে নার্স পাঠাবে বলে জানান আব্দুল মোমেন। মালদ্বীপে থাকা বাংলাদেশি সহ সব বিদেশি করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে বলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন বলে জানান তিনি। মন্ত্রী জানান, স্বাধীনতা দিবস ও মুজিব বর্ষের অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকায় আসবেন। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ বলেছেন, তাদের মধ্যে ব্যবসা, বাণিজ্য, আঞ্চলিক যোগাযোগ সহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। গাম্বিয়ার সাথে মালদ্বীপ ও রোহিঙ্গা গণহত্যায় জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। দেশে কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার বন্ধে রিটের শুনানি হবে কাল সকাল 11টায়। বিকেলে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এই সময় ধার্য করা হয়। এর আগে মঙ্গলবার শুনানির সময় নির্ধারণ করেছিলেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এনামুল কবির ইমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী। গত সোমবার আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে
সংবাদ মাধ্যমটির প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার মেন প্রতিবেদনটি ইউটিউব, টুইটার, ফেসবুক সহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করার নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এনামুল কবির ইমন এই রিট দায়ের করেন। রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, বিটিআরসি চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। করোনায় অর্থনৈতিক প্রবৃদ্ধি কমলেও ভিন্ন চিত্র দেশের আবাসন খাতে। অপ্রদর্শিত টাকা বিনিয়োগ এবং ফ্ল্যাট কেনার কর কমানোর সুফল পাচ্ছেন আবাসন ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানিয়েছেন, গেল বছর অপ্রদর্শিত অর্থ বৈধ করেছেন ৭,৪৪৫ জন করদাতা। তবে ঢালাওভাবে অপ্রদর্শিত অর্থে কর কমানোর পাশাপাশি বৈধ করদাতাদেরও সুবিধা দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। বিদেশে অর্থ পাচার নিয়ন্ত্রণে চলতি অর্থবছরে বাজেটে 10% কর দিয়ে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে, 2020 সালে 8,081 জন করদাতা 997 কোটি টাকা আয়কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করেছেন, যা দেশের ইতিহাসে নতুন নজির। আবাসন ব্যবসায়ীরা বলছেন, প্রশ্ন করার সুযোগ না থাকায় এ খাতে বাড়ছে অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ। ফলে করোনার ধাক্কা সামলিয়ে চাঙ্গা হয়ে উঠেছে এই খাত। ফ্ল্যাট বিক্রিও এর মধ্যে বেড়ে গেছে। কেউ অনেকেই হয়তো ভয় পেত যে আমি অনেক জবাবদিহিতার মধ্যে থাকতো, টাকাটা কোথায় পেলাম। মালয়েশিয়া, কানাডা, আমেরিকায় আত্মীয়তার সুবাদে বিভিন্ন কারণে ওখানে বিনিয়োগ করতে চাইতো আবাসনের জন্যে, সেটা কিন্তু আমাদের হবে না। আমরা কিন্তু আমাদের দেশে তারা সম্পূর্ণ বিনিয়োগটা আসবে। আবাসন খাতের বিভিন্ন ফি কমানোও একটি ঘটনা। এতে বেড়েছে ফ্ল্যাট ও প্লট বিক্রি। সরকার যদি এই অপ্রত্যাশিত বিনিয়োগের সুযোগটা যদি আরও 2-1 বছর বেশি রেখে দেয়, তাহলে এই আবাসন খাত সহ জমি, আবাসিক প্লট এবং কমার্শিয়াল প্লটের বেচাকেনা অনেকটা বেড়ে যাবে। যারা ফ্ল্যাট কিনবেন তাদেরকে দীর্ঘমেয়াদী কিস্তিতে লোন দিতে হবে, যেমন ভাড়ার টাকায় তারা তাদের কিস্তি পরিশোধ করতে পারে। তবে অপ্রদর্শিত টাকায় কর কমানোর পাশাপাশি বৈধ করদাতাদের জন্য প্রণোদনার তাগিদও বিশেষজ্ঞদের। অন্যরা, সাধারণরা সবাই যেখানে নির্ধারিত হারে কর দিচ্ছে, সেখানে এদেরকে 10% করে, তারপরে কোনো জিজ্ঞাসাবাদ নাই, তারপরে কোনো জিজ্ঞাসাবাদ করা যাবে না। এটি একটি সামাজিকভাবে একটি অন্য ধরনের বিষয়। অবৈধ অর্থ বা সম্পদ অর্জনের বিষয়টাকে যদি এইভাবে সহজ সরলভাবে দেখা হয়, তো তাহলে সমাজে এর কি প্রভাব প্রতিক্রিয়া পড়বে, সেই বিষয়টিও নানানভাবে বিশ্লেষণের বা ব্যাখ্যার অবকাশ দেখা দেবে। রিহাবের তথ্যমতে ফ্ল্যাট এবং প্লটের বিক্রি বেড়েছে 15 থেকে 20%। তবে সব শ্রেণী পেশার মানুষ যাতে আবাসন সুবিধার আওতায় আসতে পারে, এজন্য সহজ শর্তে ঋণ দেওয়া সহ নীতি সহায়তা নিয়ে সরকারকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন খাত বিশেষজ্ঞরা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নূরপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর AZM জাহিদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর সাখাওয়াত হাসান জীবন, সমবায় বিষয়ক সম্পাদক GK গউস সহ অন্য নেতারা। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে বন্দী করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যাবে না, তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান তারা। দেশে করোনায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 8,229 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় 14,468টি নমুনা পরীক্ষায় 387 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,38,765 জনে। নতুন 642 জন সহ এ পর্যন্ত সুস্থ হলেন 4,84,573 জন। এদিন করোনায় মৃত্যুর হার 1.53, শনাক্ত 2.67, সুস্থ 89.94%। বরগুনার তালতলীতে মুজিব বর্ষের উপহারে নির্মাণাধীন ঘর ধসে পড়ায় নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বলছেন, নির্মাণ কাজে ব্যবহৃত সব মালামালের মান খুবই নিম্ন। তবে দায়ভার নিতে রাজি নন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেউই। ঘটনা তদন্তে কমিটি করেছে জেলা প্রশাসন। বরগুনার প্রতিনিধি শহীদুল ইসলাম স্বপনের রিপোর্ট, রয়েছে বিস্তারিত। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প 2-এর আওতায় জমি থাকলেও ঘর নেই এমন ব্যক্তিদের ঘর করে দিতে বরগুনার তালতলী উপজেলার 7টি ইউনিয়নে নির্মাণ করা হয় 100টি ঘর।
এ প্রকল্পে ঘর পেয়েছেন বেহালা গ্রামের ষাটোর্ধ্ব বিধবা উর্মিলা রানী। তবে এরই মধ্যে ভেঙে পড়েছে ঘরটির একাংশ। উর্মিলা রানীর অভিযোগ, ঘর তোলার সময় তিনি এর মান নিয়ে আপত্তি তুললে উল্টো তাকে ধমক দেওয়া হয়েছিল। অকুল দিয়ে গড়িয়ে এই পেশে আইসে সেই সময় উত্তর পাশের খান পড়িয়ে গেছে, শনিবারই যেদিন গাছছে সেদিনই পড়িয়ে গেছে। ঘর পাওয়া আরও কয়েকজনের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ও দায়সারা কাজের ফলে ঘরগুলো মজবুত হয়নি। ঘর নির্মাণকালে তাদের কাছে টাকা চাওয়া হয়েছিল বলেও জানালেন তারা। করতেছে কন্ট্রাক্টর টাকা চাইছে, আমি টাকা দিতে পারি না, থেকে কইছে আমরা যেরকম পারি সেরকম আমরা তো করে দিয়ে যাবো। সিমেন্ট কমতেছে, এবার উপরে ঋণ টোন দেয় নাই, এবার আড়া দেয় নাই, নিচে ইট দিয়েছে 3 ইট, আর খাল খোলের ঘর মজবুত করে করতে কইছি। হ্যাঁ কাকা, আমরা কি বাড়ির যাও জমি বেশি দেব? ঝড় তুফান বন্যা সবসময় হয় কম বেশি, আর আমাকে এই জায়গায় কইছি স্যার আপনারা একটু গাঁথনি ভালো করে দিয়ে আমাকে ঘরটা একটু ভালো করে দিয়ে যান। হ্যাঁ কইছে যে আমরা আমাকে যে একটু করার আমরা একটু করে যাবো, বেশি লাগলে তোমরা করে লো। যে কাজ করার কথা হেয়া করে নাই, করছে শুধু নিম্নমানের কাজ করিয়ে গেছে। ওই সিমেন্ট বালি কম দিয়েছে, ফ্লোরটা ভাঙে পড়ে গেছে। প্রকল্প বাস্তবায়নে সরাসরি জড়িত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ও তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম। লবণাক্ত পানি এবং ভিটির নরম থাকার কারণে এটা এরকম ভেঙে পড়েছিল, কিন্তু এটা নির্মাণাধীন 3 ফুট হওয়ার পরে এটা নির্মাণাধীন অবস্থায়, যেহেতু নির্মাণাধীন অবস্থায় ভেঙেছে, এটা আমরা আবার পুনঃভাবে শুরু করে আমরা ইনশাল্লাহ সঠিক সময় শেষ করতে পারব। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এই অনিয়মের বিষয়ে একটি তদন্ত করার জন্য আমি আমার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে নির্দেশ দিয়েছি। তদন্ত রিপোর্ট পাওয়ার পরই এই বিষয়ে যারা যদি কারো কোনো গাফলতি বা কোনো সমস্যা থেকে থাকে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নে মান রক্ষা করা না গেলে এ ধরনের উদ্যোগের উদ্দেশ্য ব্যাহত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। কমিটি গঠন নিয়ে বগুড়ার বাস মালিক সমিতির 2 গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সময় টার্মিনাল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আগুন দেয়া হয় বাস, মোটরসাইকেল ও কাউন্সিলর অফিসে। শহরের 4 মাথায় কেন্দ্রীয় বাস টার্মিনালে এই সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ 10 জন আহত হয়। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুপুর 12টায় প্রায় 1 ঘন্টায় এই সংঘর্ষ চলার সময় পোড়ানো হয় বাস, মোটরসাইকেল ও স্থানীয় কাউন্সিলরের অফিস। এ সময় টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও শটগানের গুলি ছুড়ে পুলিশ। আগুন নেভায় ফায়ার সার্ভিস। এই ঘটনায় 9 জনকে গ্রেফতার করে পুলিশ। মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমি নিয়ে বিরোধের জেরে গাইবান্ধায় প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন সাবেক ইউপি সদস্য লাল মিয়া সরকার। উড়িয়া ইউনিয়নের সাদেক খাঁ বাজারে সকালে হামলায় এ ঘটনা ঘটে। নিহত লাল মিয়া সরকার উপজেলার ফজলুপুর ইউনিয়নের চন্দনসর গ্রামের বাসিন্দা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা। স্বজনরা জানান, লাল মিয়া সরকারের পরিবারের সাথে একই ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য এনায়েত হোসেন ও প্রতিবেশী উড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য সাদেক খাঁর পরিবারের মধ্যে দীর্ঘদিন থেকে জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সকালে প্রতিপক্ষের হামলায় শিকার হন সাবেক ইউপি সদস্য। আশঙ্কাজনক অবস্থায় লাল মিয়াকে প্রথমে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কুমিল্লার বুড়িচংয়ের হালগাঁওয়ে স্ত্রী ও শাশুড়িকে হত্যাকারী ঘাতক লোকমান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, লোকমান হোসেন মাদকাসক্ত। মঙ্গলবার দুপুরে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন শাশুড়ি ভানু মিয়া। সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ফারজানা আক্তার ও শাশুড়ি ভানু বিবিকে ছুরিকাঘাত করে লোকমান। এতে ঘটনাস্থলে মা ও মেয়ে মারা যায়। লোকমানের বিরুদ্ধে ডাকাতি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলায় বড়ুগাঁও এলাকায় নদীর পাড় থেকে স্বামী ও স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। সকালে স্ত্রীর গলাকাটা ও স্বামীর অক্ষত মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে। কিশোরগঞ্জ জেলা কারাগারের ভেতরে 2 কয়েদির সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত আব্দুল হাই কিশোরগঞ্জ সদর উপজেলার শিমুলিয়া এলাকা বাসিন্দা। তিনি মাদক মামলার আসামি ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে জেলা কারাগারের ভেতরে 2 কয়েদির মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। পরে গুরুতর অবস্থায়
তাদেরকে কিশোরগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল হাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বাসা বাড়ি থেকে বর্জ্য অপসারণ কাজের টেন্ডার বন্ধের দাবি জানিয়েছে বর্জ্য সংগ্রহকারীদের সংগঠন প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার PWCSP। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় মানববন্ধনে বক্তারা এই দাবি জানান। নইলে উত্তর সিটি এলাকার বাসাবাড়ি ও দোকানপাট থেকে ময়লা নেওয়া বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তারা। এছাড়া 7 দিনের মধ্যে বেসরকারি পরিচ্ছন্নতা কর্মীদের প্রাথমিক বর্জ্য ব্যবস্থাপনা কাজের অনুমোদন ও প্রত্যয়নপত্র ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। সংগঠনের সভাপতি নাহিদ আক্তার লাকি বলেন, পর্যাপ্ত জনবলের অভাবে প্রতিটি বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের পক্ষে সম্ভব হয় না। তাই PWCSP এর প্রায় 19,000 কর্মী ময়লা সংগ্রহ করে সিটি কর্পোরেশনের কন্টেইনারে পৌঁছে দেয়। তিনি অভিযোগ করেন, টেন্ডারের মাধ্যমে এই কাজ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। মানববন্ধনে উত্তর সিটির 54টি ওয়ার্ডে বাসাবাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহের কাজ করা কয়েকশো কর্মী অংশ নেন। রিয়েল এস্টেট ব্যবসার নামে প্রতারণা করে কোটি টাকা আত্মসাতের অভিযোগে 6 প্রতারককে আটক করেছে সিআইডি। উত্তরা এলাকায় সেবা আইডিয়ালস অ্যান্ড লিভিং লিমিটেডের অফিস থেকে চেয়ারম্যান আশিক ঘোষ, এমডি নুরুল হক সহ 6 জনকে আটক করা হয়। অফিসে অভিযান চালিয়ে 2200-র বেশি গ্রাহকের কাছ থেকে অর্থ, কিস্তি ও লভ্যাংশের বিভিন্ন তথ্য উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, প্রতারক চক্রটি জমিতে অর্থ লগ্নি করলে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে লোকজন জোগাড় করে। এরপর কয়েক মাস লাভ দিয়ে প্রতারণা শুরু করে। দীর্ঘদিন এভাবেই গ্রাহকদের কাছ থেকে প্রায় 57 কোটি টাকা হাতিয়ে নেওয়া বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মরিয়ম বেগম রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 73 বছর। মরিয়মের ছোট ছেলে ভূঁইয়া নন্দিত নাহিয়ান জানান, অধ্যাপক মরিয়ম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। অসুস্থ বোধ করায় মঙ্গলবার হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। রাজধানীর রায়ের বাজারের কবরস্থানে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। অধ্যাপক মরিয়ম বেগম বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার স্ত্রী। অধ্যাপক মরিয়ম বেগম ঢাকা কলেজ ছাড়াও কবি নজরুল কলেজ সহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন। মান্নান ভূঁইয়া মরিয়ম দম্পতির আরেক ছেলে ভূঁইয়া আনন্দ মোহাইমেন। সংবাদ শেষ করছি। বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানাই। তৃতীয় দিনে লক্ষাধিক করোনা টিকাদান, ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহের পাশাপাশি বাড়ছে ভোগান্তিরও অভিযোগ। চলতি মাসে আসছে জাতিসংঘের টিকার প্রথম কিস্তি। মামলা হামলা হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার দেশ জুড়ে বিক্ষোভ ঘোষণা। বিএনপির দলটির আন্দোলনের সক্ষমতা বুঝে গেছে জনগণ, মন্তব্য কাদেরের। বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া চলবে, আশ্বাস মিয়ানমারের সেনাপ্রধানের। দেশটিতে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ। বাংলাদেশে আল জাজিরা সম্প্রচার বন্ধে রিটের শুনানি কাল। নির্দেশনা চাওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রতিবেদন সরানোর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকার ধন্যবাদ।